বাংলাদেশে বন্যার জন্য দায়ী নয় ভারত, বিবৃতিতে এই দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, গতকাল বিকেল পর্যন্ত পানি বৃদ্ধির সব তথ্য দিয়েছে তারা। বরং ভারতের ত্রিপুরাতেই ভয়াবহ বন্যায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। টানা বৃষ্টিতে ভারতের ত্রিপুরায় আরও ভয়াল রূপে গোমতী নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। খোয়াই, হাওড়া, মনুসহ রাজ্যের অন্তত 5টি নদীর পানি। টানা 50 ঘন্টার ভারী বর্ষণে ভেঙে পড়েছে হাজারের বেশি ঘরবাড়ি। ত্রিপুরার রাজধানী আগরতলা সহ 8 জেলায় বাস্তুচ্যুত 34,000-এর বেশি মানুষ। আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে 6,000 পরিবারকে। বৈরী আবহাওয়ার কারণে এসব অঞ্চলে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন চলাচল, খুলছে না শিক্ষা প্রতিষ্ঠানও। পশ্চিম ত্রিপুরা ও সেপাহীজলা রাজ্যে জারি হয়েছে রেড অ্যালার্ট। বুধবার ডুম্বুর জলাধারের গেট খুলে দেওয়ার পর আরও অবনতি হয় বন্যা পরিস্থিতি। অব্যাহত রয়েছে ভূমিধস। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে গেল কয়েকদিনে প্রায় 2,000 ভূমিধসের ঘটনা ঘটেছে। দুর্গত এলাকায় কাজ করছে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী, NDRF সহ সরকারি বিভিন্ন সংস্থা। ত্রিপুরায় বন্যা কবলিত স্থান পরিদর্শন করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রের কাছে জরুরি সহায়তা চেয়েছেন তিনি। দুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ভারত থেকে আসা পানির ঢলে বাংলাদেশের বন্যা পরিস্থিতি ভয়াল আকার নিয়েছে। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশে বন্যা পরিস্থিতির জন্য ভারত দায়ী নয়। বরং 21 আগস্ট বিকেল 3টা পর্যন্ত পানি বৃদ্ধির সব তথ্য ঢাকাকে জানিয়েছে তারা। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক বিবৃতিতে জানানো হয়, ডুম্বুর বাঁধ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত 120 কিলোমিটারের মধ্যে 3 জায়গায় 2 দেশের যৌথ পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। বাংলাদেশ সরকার নিয়মিত সেখান থেকে তথ্য পাওয়ায় এই বন্যা পরিস্থিতির জন্য ভারত দায়ী নয়। মিলা খন্দকার, চ্যানেল 24। ভারতের বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। আমরা তার কাছে যাব, তবে একটু জানিয়ে রাখি যে আসলে ভারত থেকে যে উজানের ঢল বাংলাদেশে নামছে এবং তাতে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলে যে ব্যাপক বন্যা দেখা দিয়েছে সেটা নিয়ে আসলে বাংলাদেশে ব্যাপক আলোচনা রয়েছে এবং অনেকেই অভিযোগ করছেন যে আসলে এই বন্যা হয়তো প্রাকৃতিক নয়, এই বন্যার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে, সেটা নিয়েও ব্যাপক আলোচনা রয়েছে। কিন্তু ভারতের তরফ থেকে আজকে নিশ্চিত করা হয়েছে যে এই যে অতিরিক্ত বর্ষণ এবং সেই বর্ষণ থেকে যে বন্যার পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতির সকল তথ্য বাংলাদেশকে আসলে আনুষ্ঠানিক যে চ্যানেল বা আনুষ্ঠানিক যে মাধ্যম তার মাধ্যমে বাংলাদেশকে জানানো হয়েছে। তো দুই দেশের মধ্যে এই তথ্যের আদান প্রদান নিয়ে নানা ধরনের কার্যক্রম ঘটছে। তবে মূল কথা হচ্ছে যে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলে কিন্তু ব্যাপক বন্যা দেখা দিয়েছে। আমরা চেষ্টা করব আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ডের সাথে যুক্ত হয়ে ভারতীয় কর্তৃপক্ষের যে বক্তব্য সেটা পুরোপুরি জানতে। তবে তার আগে আমরা একটা অন্য খবর জেনে আসি। ভারতে বর্তমানে 151 জন আইন প্রণেতার নামে রয়েছে নারীর বিরুদ্ধে অপরাধজনক মামলা, আর সরাসরি ধর্ষণের অভিযোগ রয়েছে অন্তত 16 জন জনপ্রতিনিধির বিরুদ্ধে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়াবহ তথ্য। এতে বলা হয়, অভিযুক্তদের বেশিরভাগই ক্ষমতাসীন বিজেপির সদস্য। এরপরই রয়েছে কংগ্রেসের নাম। কলকাতার আরজিকর হাসপাতালে ধর্ষণ ও হত্যার পর ধারণা করা হচ্ছিল এতে জড়িত আছেন কোনো ক্ষমতাবান ব্যক্তি। পুলিশের তদন্তে ধীরগতি আর প্রমাণ লোপাটে হাসপাতালে হামলাসহ কয়েকটি ঘটনা সেদিকেই আঙুল তোলে। ধর্ষণে কে জড়িত তা জানা না গেলেও দেশটির জনপ্রতিনিধিদের বিরুদ্ধে রয়েছে ধর্ষণ ও নারী নির্যাতনের 1.5 শতাধিক অভিযোগ। সম্প্রতি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। তারা বলছে, গোটা ভারতে বর্তমানে 151 জন আইন প্রণেতার নামে রয়েছে নারী নির্যাতন মামলা। এর মধ্যে ধর্ষণে জড়িত 16 জনপ্রতিনিধি।
যার মধ্যে রয়েছে বিজেপি ও কংগ্রেসের 10 নেতা। 2019 থেকে 2024 সালে নির্বাচন কমিশনে জমা পড়া 4,500 হলফনামা বিশ্লেষণ করে প্রতিবেদনটি প্রকাশ করে এডিআর। 300 পৃষ্ঠার প্রতিবেদনে আরও বলা হয়, এমন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। সংসদ সদস্য ও বিধায়ক মিলে এ সংখ্যা 25 জন। 21 অভিযুক্ত নিয়ে অন্ধ্রপ্রদেশের অবস্থান 3-এ, এরপরই রয়েছে ওড়িশা রাজ্য। সবচেয়ে বেশি 54 জন বিজেপি নেতা এ পর্যন্ত স্বীকার করেছেন নারী নির্যাতনের অভিযোগ। দলগত তালিকায় এরপরই আছেন কংগ্রেসের নেতাকর্মীরা। সবচেয়ে অবাক করা বিষয় হলো, নারীদের উপর নিপীড়নের মামলার তালিকায় রয়েছে এক নারীর নাম। তিনি আসানসোলের দক্ষিণ কেন্দ্রে বিজেপির সাবেক বিধায়ক অগ্নিমিত্রা পাল। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, একটু জানাবেন যে আসলে বাংলাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে ভারতকে অভিযুক্ত করার একটা প্রক্রিয়া আমরা জানছি, এই বিষয়ে কি তথ্য আপনার কাছে আছে? আর একটু জানতে চাই, ভারতে মূলত ত্রিপুরায় আসলে বন্যা পরিস্থিতি কেমন? দেখুন, ভারতের দাবি যে পরিমাণ এই মুহূর্তে বাংলাদেশে যে বর্ষার জন্য বারবার যে অভিযোগ করা হচ্ছে, সংবাদ মাধ্যমে যে প্রতিবেদন করা হচ্ছে, সেটা একেবারেই অসত্য। কারণ যে ড্যাম থেকে পানি ছাড়ার কথা বলা হচ্ছে, সেই ড্যাম থেকে কোনো পানি ছাড়া হয়নি। পানির একটা নির্দিষ্ট স্তর পরে অটোমেটিক ড্যামের গেট খুলে যায় এবং সেই পানি রিলিজ হওয়ার পর অটোমেটিক গেট বন্ধ হয়ে যায়। এবং আজকে ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী বা ত্রিপুরার যে অন্যান্য মন্ত্রীরা, তারাও কিন্তু বারবার সংবাদ সম্মেলন করে একই কথা বলেছেন। এবং একটা জিনিস পরিষ্কার, যে ত্রিপুরার যে অবস্থা সেটাও কিন্তু যথেষ্ট ভয়াবহ। ভারতের কেন্দ্রীয় সরকার বা ত্রিপুরা রাজ্য সরকার বাংলাদেশের কথা বারবার বললেও তারা কিন্তু ত্রিপুরার যে বর্তমান পরিস্থিতি সেটা থেকে কিন্তু মুখ ফেরাতে পারছে না। কারণ দক্ষিণ ত্রিপুরায় এখনো পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত ত্রাণ পৌঁছানোর যে কাজ, সেটা কিন্তু করতে পারেনি এখনো পর্যন্ত। যদি আপনি দেখেন, 72 ঘন্টার পরে বেশি সময় পার হয়েছে, সেখানে একাধিক, সব মিলিয়ে কিন্তু বলা হচ্ছে প্রায় 17 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে শুধু দক্ষিণ ত্রিপুরা এবং আগরতলা যে রাজধানী শহর সেই কেন্দ্র করে। এই গোটা এলাকা কিন্তু যে পানিবন্দী মানুষ, তাদের একটা বড় অংশের প্রায় বিগত 3 দিনের বেশি তারা বিদ্যুৎ সংযোগ নেই, তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না যেহেতু মোবাইল নেটওয়ার্ক নেই। এবং এইসব এলাকায় একটা খাদ্য এবং পানীয়ের একটা দুর্ভোগ দেখা দিয়েছে। প্রাথমিকভাবে এইসব এলাকায় যারা বিএসএফ এর যেসব সেনা ছাউনি ছিল বা যেটা আসাম রাইফেলসের সেনা ছাউনি ছিল, তারা উদ্ধার কার্য শুরু করে। কিন্তু তাদের একটা লিমিটেশন আছে, তাদের যে ক্যাম্পগুলো, সেই ক্যাম্পগুলোও কিন্তু পানির তলায় এবং সেখানকার তাদের কাছেও কিন্তু সাপ্লাইয়ের অভাব, সেটা শুরু থেকেই শুরু হয়। আজকে অর্থাৎ 72 ঘন্টা পর, আজকে 3 দিন পর এসে ত্রিপুরায় 2টি MI-70 হেলিকপ্টার তারা কিন্তু নামিয়েছে। মূলত স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছিল এবং তারপরে 3টি বিমানে সেখানে একেবারে অরুণাচল প্রদেশ এবং আসাম থেকে একাধিক যে এনডিআরএফ এর ফোর্স, যারা রেস্কিউ ফোর্স, তারা এসেছেন এবং তারা আজকে সন্ধ্যের পর থেকে এইসব এলাকায় মুভমেন্ট করা শুরু করেছে এবং হেলিকপ্টার করে সেখানে যে ত্রাণ পৌঁছানোর কাজ সেটা শুরু করেছে। কিন্তু মূল সমস্যা সড়ক পথে যাওয়ার, কারণ যেটা আসামের সাথে যে সংযোগকারী সড়ক বা আখাউড়ার সাথে যেটা ত্রিপুরার সংযোগ সড়ক, এই সড়কগুলো কিন্তু একাধিক জায়গায় বিধ্বস্ত হয়ে পড়েছে। ফলে ত্রিপুরার যে এলাকাগুলো বানভাসী এলাকা, সেগুলো একটা পকেটের মতো পরিণত হয়েছে এবং সেখানে বাইরে থেকে ঢোকা, অর্থাৎ আকাশপথ ছাড়া সেখানে সড়ক পথে যাওয়ার রাস্তা তৈরি করতেই একটা বড় সময় পেরিয়ে যাচ্ছে। এমন অবস্থা, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বার্তা দেওয়া হচ্ছে যে সব ধরনের সহযোগিতা করা হবে, কিন্তু এই মুহূর্তে বর্ষা থামার যে লক্ষণ সেটা কিন্তু দেখা যাচ্ছে না। ফলে আগরতলা বা তার সঙ্গে যে 4টি জেলার কথা এখানে বলা হচ্ছে, সেই এলাকার যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু আরো বেশি অবনতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শুভজিৎ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। গেল 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 1/2 ফিলিস্তিনির। হামলা হয়েছে দেই আল বাহালার স্কুল সহ শরণার্থী শিবিরে। এদিকে হেজবুল্লাহর বিমান হামলার প্রতিবাদে লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আরও একটি রক্তাক্ত দিন দেখল গাজার ফিলিস্তিনিরা। দখলদারদের টানা হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দের আল বালা এবং দক্ষিণের খান ইউনিস। স্কুল আর শরণার্থী শিবিরে করা হামলায় প্রাণ গেছে 1/2 ফিলিস্তিনির। বেশ কয়েকটি এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা। প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটেও মিলছে না নিরাপদ আশ্রয়। শরণার্থী শিবিরে কিছুটা আশ্রয় পেয়েছিলাম। ইসরায়েলি সেনারা সেখানেও হামলা চালাচ্ছে। পরিবারের সদস্যদের নিয়ে এলাকা ছাড়ছি। কোথায় যাব জানি না।
খোলা আকাশের নিচেই থাকতে হবে। এখন পর্যন্ত 20 বার স্থান বদল করেছি, তারা তাঁবুতেও হামলা করছে। এভাবে আর কতদিন চলবে? ওরা চায় না আমরা বেঁচে থাকি। মনে হচ্ছে এর চেয়ে মৃত্যুই ভালো। যুদ্ধবিরতির পরবর্তী ধাপের আলোচনার জন্য কায়রোতে পৌঁছেছেন ইসরায়েলের প্রতিনিধি দল। যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নেতানিয়াহুকে দ্রুত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে হেজবুল্লাহর হামলার প্রতিবাদে লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার হামলার একটি ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। তাদের দাবি, হামলা চালানো হয়েছে হেজবুল্লাহর অন্তত 10টি সামরিক স্থাপনা লক্ষ্য করে। মাসুম রাব্বি, চ্যানেল 24। ইতালির সিসিলি উপকূলে বিলাসবহুল প্রমত্তরী ডুবির ঘটনায় 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও একজনের সন্ধানে সাগরে তল্লাশি চালাচ্ছেন ডুবুরিরা। বৃহস্পতিবার দেশটির কোস্টগার্ড এই তথ্য নিশ্চিত করেছে। গেল সোমবার সিসিলি উপকূল থেকে 700 মিটার দূরে প্রবল ঝড়ের কবলে পড়ে বিলাসবহুল প্রমত্তরী বাসেয়ান। এতে যাত্রী ক্রু সহ 22 জন আরোহী ডুবে যায়। এদের মধ্যে জীবিত উদ্ধার করা হয় 15 জনকে। বেইজিংয়ে শুরু হয়েছে চলতি বছরের বৈশ্বিক রোবোটিক কনফারেন্স, যেখানে নিজেদের উদ্ভাবিত রোবটের দক্ষতা তুলে ধরছে বিশ্বের সেরা সব কোম্পানিগুলো। এর মধ্যে দর্শনার্থীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে মানুষের মতো অভিব্যক্তি প্রকাশ করতে পারা রোবটগুলো। সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে বা বসে থাকা এসব রোবট দেখতে অবিকল মানুষের মতো মনে হতে পারে কোনো সভা বা কনফারেন্সের দৃশ্য। এমন ব্যতিক্রম কনফারেন্সের আয়োজন করা হয়েছে চীনের রাজধানী বেইজিংয়ে। মানবাকৃতির রোবটের পাশাপাশি সেখানে রয়েছে বিভিন্ন প্রাণীর আদলে তৈরি রোবট, যা দেখতে ভিড় হাজারো দর্শনার্থীর। চলতি বছরের বৈশ্বিক রোবোটিক কনফারেন্সে নিজেদের উদ্ভাবিত রোবটের পসরা সাজিয়ে বসেছে বিশ্বের সেরা সব কোম্পানি। এর মধ্যে দর্শনার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে মানুষের মতো অভিব্যক্তি প্রকাশ করতে পারা রোবট, যেগুলোকে ছুঁয়ে দেখার লোভ সামলাতে পারছেন না দর্শনার্থীরা। স্বাদ নিচ্ছে রোবট শেফের তৈরি করা খাবারের। আপনি যেমন খাবার খেতে চান, কিউআর কোড স্ক্যান করে সেটি নির্ধারণ করে অর্ডার প্লেস করতে হবে। এরপর পেমেন্ট করলেই খাবার তৈরি শুরু করবে রোবট। পুরো প্রক্রিয়ায় সময় লাগবে মাত্র 2 মিনিট। আমি মনে করি এই রোবটগুলোর এখনো বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করতে হবে। আগস্টের 21 তারিখ থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 25 তারিখ পর্যন্ত। মোর্শেদ শোভন, চ্যানেল 24। এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আজকের আয়োজনে। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।